ওয়েলকাম টু জিপিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, এই বছর 2025-এ তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ থার্ড সুমাটিপি এক্সামিনেশানের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আমি প্রাইম র্যাঙ্ক প্রশ্নবিচিত্রার গণিতের মডেল স্কুলগুলো সম্পূর্ণ সমাধান করব। চলো আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের তোমাদের প্রথম মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা আমি সম্পূর্ণ সমাধান করব। অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি দেখো। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি কি বলে লেখা আছে। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে +4 -3 এর মান কত। চলো আমরা এর ক্যালকুলেশনটা করে দেখি। তাহলে কি বলা হয়েছে, একের দিকের প্রশ্ন, একের আই। দেখো, +4 -3 এর মান, সরলতম মান আমরা যদি বের করি, প্রথম ব্র্যাকেট তুলে দেবো। ফার্স্ট +4 ব্র্যাকেটটা আমরা তুলে দিই, তাহলে +4 হচ্ছে। আর তারপর দেখতে পাচ্ছি মাইনাস দুটো প্রথম পদে যদি তুলে দিই, এই প্রথম পদে যদি তুলে দিই তাহলে দেখতে পাবো আমরা দুটো মাইনাস পাচ্ছি। দুটো মাইনাসে কি জানি আমরা, মাইনাস কী হয়, প্লাস হয়, অর্থাৎ +3। তাহলে ইকুয়ালস টু কত হলো, 4 3 কত হচ্ছে 7, +4 বা 7 উত্তর হবে। বুঝেছে? দেখো, আমরা জানি নিশ্চয়ই যে সাইনের তুলনাটা আমরা জানি, প্লাসে কী হয় বলো তো, প্লাসে প্লাস হয়, মাইনাসে কী হবে, মাইনাসে প্লাস হয়, অর্থাৎ সমধর্মী চিহ্নের সম্পর্ক স্থাপন করলে কী হবে, প্লাস হবে। আর দেখো, প্লাস কী হচ্ছে, প্লাস হচ্ছে, আর মাইনাস কী হচ্ছে, প্লাস হচ্ছে। প্লাস মাইনাস বলো বা মাইনাস প্লাস বলো, সেক্ষেত্রে কী হবে, সবসময় মাইনাস হবে। বুঝেছে? সবসময় মাইনাস হবে, এইটুকু তোমরা মাথায় রেখো। চলো, আমাদের অ্যান্সারটা কত হলো, 7 হলো। অপশান নাম্বার বিটা তোমাদের সঠিক উত্তর, 7। তারপর দেখো, 5:10 = 5, 7:x হলে x এর মান কত। চলো আমরা দেখি। আমরা তাহলে এই ধরনের অনুপাতের গণিতটা আমরা সমাধান করবো এইভাবে, যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। সেভাবে যদি আমরা অনুপাত অনুযায়ী যদি আমরা গণিতটা করি, কী লেখা আছে, 5:10 = কত হচ্ছে, 7:x। বা দেবো, দেখো আমরা 20 মানে কি, আমরা যদি বাই দিই, সেক্ষেত্রে প্রথমটা হবে উপরে চলে যাবে আর দ্বিতীয়টা কী হবে, নিচে আসবে, অর্থাৎ 5/10। 5:10 মানে কি, 5/10 ইকুয়ালস টু, আর এখানে ডবলস টু দিলে ভালো হতো, ইকুয়ালস টু দেওয়া আছে, সুতরাং আমরা ইকুয়ালস টু দিলাম। তাহলে 7, আচ্ছা, উপরে 7 যাবে, নিচে x আসবে, কী হলো, বা তাহলে আমরা কোন বলে কী হবো, 5 × x পাবো, ইকুয়ালস টু আবার বলো 10 × 7 পাবো। তাহলে বা x ইকুয়ালস টু কত হবে, 10 × 7 কত হচ্ছে 5। তাহলে 5 দুগুণে 10 ইকুয়ালস টু 7 দুগুণে 14, কত হলো, x এর মান কত হলো, অতএব x ইকুয়ালস টু কত হলো, 14। বুঝছে? তাহলে অ্যান্সারটা কোন অপশানটা সঠিক হবে, অপশান নাম্বার বি, ডিটা সঠিক উত্তর হবে। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে 14। পরের প্রশ্ন হলো, x = 1 y = 3 হলে তাহলে এই সমীকরণটা দেওয়া আছে। এই দেখো, এই 12x² + 2xy + y² এর মান কত নির্ণয় করতে হবে। আমাদের মানগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলো তো, মানগুলো দেওয়া হয়েছে যে x = বলা আছে, x = 1 বলা আছে, আবার y = কত বলা আছে, 3 বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা করবো, দেখো 12x² + 2xy + y²। তাহলে এক্ষেত্রে আমরা x এর জায়গায় x এর মানটা বসাবো। তাহলে 12 × 1 এর হোল স্কোয়ার প্লাস 2 × x এর মান হচ্ছে 1 y এর মান হচ্ছে গিয়ে 3 প্লাস, আর y এর মান তো অলরেডি 3 ছিল, হোল স্কোয়ার। কত পাবো আমরা, দেখো এখানে 12 আর একই হোল স্কোয়ার মানে কি একই হবে, 12 × 1 প্লাস 3 2 6, 6 × 6 6 হচ্ছে, আর প্লাস হচ্ছে 3 3 9। তো কত হলো, দেখো 12 × 12 প্লাস 6 প্লাস 9 কত হচ্ছে, 12 6 18, 9 8 17, অর্থাৎ 27 উত্তর হবে। কত হচ্ছে, 27। তোমাদের অপশান নম্বর সঠিক কোনটা হবে, অপশান নম্বর সিটা সঠিক উত্তর হবে 27। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর উৎপাদকটা কোনটা হবে। চলো আমরা এর উৎপাদকটা নির্ণয় করি। কি বলা হচ্ছে, যে 5 + 10x এর একটি উৎপাদক বলে দেওয়া আছে, একটি উৎপাদক
সমান 5 বলা হচ্ছে। সুতরাং অপর উৎপাদক কত হবে? অপর উৎপাদক দেখো, এটাকে যদি আমরা দেখি 5 + 10x এর মধ্যে যদি কমন পাই কী হবে? 5 কমন নিলে কী পড়ে থাকছে? 1 + 2x পড়ে থাকছে। তাহলে এটা একটা উৎপাদক হলো, দুটো উৎপাদক পেলাম আমরা, একটা পেলাম 5 পেলাম, আর একটা পেলাম 1 + 2x পেলাম। কেমন? 1 + 2x পেলাম। তাহলে আমরা একটা উৎপাদক অলরেডি পেয়েছি, ছিল তোমাদের প্রশ্নে ছিল একটা উৎপাদক ছিল 5 ছিল, আর অপর একটা উৎপাদক হলো 1 + 2x। তাহলে দেখি আমরা সঠিক উত্তর কোনটা হচ্ছে 1 + 2x। দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি সঠিক উত্তর 1 + 2x। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত হবে বলো তো? আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত হবে? 90 ডিগ্রি করে হবে। দেখো কী বলা আছে? আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত হয়? 90 ডিগ্রি। কী করে হবে চলো দেখি। যদি আমরা আয়তক্ষেত্র দেখি, যে চতুর্ভুজের এক জোড়া দৈর্ঘ্য আর এক জোড়া প্রস্থ এবং প্রতিটি কোণ সমকোণ, সেই চতুর্ভুজকে আমরা কি আয়তক্ষেত্র বলবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেখো, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি। প্রতিটি কোণ কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং আমাদের অপশান নাম্বার সিটটা সঠিক উত্তর হয়েছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত হচ্ছে? 90 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয়। রৈখিক প্রতিসম নয় কোনটা বলো তো? দেখো, রৈখিক জানি আমরা, উলম্ব জানি আর রৈখিক জানি। তাহলে উলম্ব কোনটা, রৈখিক কোনটা তোমরা অবশ্যই আশা করি জানো। তা কী বললাম যে রৈখিক আর উলম্ব আর একটা অনুভূমিক হবে। দেখো, এক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের প্রতিসম হয় দুরকমভাবে হয়। একটা উলম্ব হয় আর একটা অনুভূমিক হয়। যেটাকে আমরা উলম্ব বলি সেটাকে আমরা রৈখিক বলি, যেটাকে আমরা উলম্ব বলি সেটাকে হচ্ছে রৈখিক। চলো আমরা যদি একে যদি আমরা উলম্ব করি বা রৈখিক করি, সেক্ষেত্রে পাই, দেখো এখানে বলা হচ্ছে এ অ্যালফাবেটের এটা হচ্ছে উলম্ব বা রৈখিক প্রতিসম হচ্ছে, ঠিক আছে? আর এম যদি দেখি, দেখো এম ক্ষেত্রে উলম্ব বা রৈখিক প্রতিসম হচ্ছে। আর পি যদি দেখি, পি কিন্তু দেখতে পাচ্ছি কোনো ক্ষেত্রেই উলম্ব বা রৈখিক বা অনুভূমিক কোনোটাই কিছু হচ্ছে না। সুতরাং এটা কিন্তু পিটা কিন্তু রৈখিক প্রতিসম হবে না। তারপরে আরেকটা আছে দেখি এক্স কিন্তু উলম্ব ও অনুভূমিক রৈখিক প্রতিসম হতে পারে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এ হচ্ছে, এম হচ্ছে, আর এক্স হচ্ছে, পি কিন্তু কোনো রৈখিক বা উলম্ব অথবা অনুভূমিক প্রতিসম রেখা হবে না। সুতরাং অপশন নাম্বার কোনটা হবে সঠিক উত্তর তোমাদের? অপশন নাম্বার সিটা হবে সঠিক উত্তর, পি। চলো পরের প্রশ্ন, চলো 2 থেকে প্রশ্ন দেখি। এটা আমরা একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? চলো তাহলে প্রথমে বলা হচ্ছে কি না, প্রথমেই বলা হচ্ছে যে একটি আধুলি যদি বলি, আধুলি বলা হচ্ছে কি একটি আধুলি সমান কত হবে? একটি আধুলি কত হয় আমরা জানি 50 পয়সা। আধুলি মানে কি 50 পয়সা আধুলি হয়। একটি আধুলি কত হয়? 50 পয়সা হয় জানি। আর একটি 1 টাকা, একটি 1 টাকা যদি হয় সেক্ষেত্রে কী হবে? তাহলে 1 টাকা সমান 100 পয়সা। কেমন? 100 পয়সা আমি বাংলায় লিখে দিচ্ছি 100 পয়সা। এটা 5 তোমরা ইংরেজিতে করো 5। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তারপর আছে একটি 2 টাকা, একটি 2 টাকা যদি হয়, 2 টাকার মুদ্রা যদি হয় সেক্ষেত্রে কী হবে? 1 টাকা যদি 100 পয়সা হয়, 2 টাকা সমান কত পয়সা হবে? 200 পয়সা হবে। 200 পয়সা। তাহলে এই 3টে একক কিন্তু আমরা একই সম এককে কনভার্ট করে নিয়েছি বা পরিবর্তন করে নিয়েছি। তাহলে এখানে একটা আধুলি ছিল 50 পয়সা আমরা জানি, 1 টাকা মানে 100 পয়সা জানি, আর 2 টাকা মানে কি 200 পয়সা জানি। তাহলে এরকম যদি অনুপাত করতে বলে তোমরা অবশ্যই যে কোনো একটা এককই কনভার্ট করবে, টাকা পয়সা এরকম মিশিয়ে করবে না। এক্ষেত্রে যদি আমরা অনুপাতটা নির্ণয় করি কী হবে দেখো তো? প্রথম ক্ষেত্রে হলো 50 পয়সা ইসটু, তারপর 100 পয়সা ইসটু হচ্ছে 200 পয়সা। তাহলে এক্ষেত্রে হবে, দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা যদি 50, 100, 200 পাচ্ছি, তাহলে 50 একে 50, 50 দুগুণে 200, আর 50 চারে 100, কত হচ্ছে সমান 1:2:4। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো? আমাদের অ্যান্সার হলো যে একটি 1 টাকা ও একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত কত পেলাম আমরা? 1:2:4। কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমরা পরের প্রশ্ন হচ্ছে, কোনো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এত পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে
গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিন্তু পূর্ণবর্গ উপরটা হলে দেখো লবটা 64 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেননা 64 বর্গমূল কত হয় 8 হয়, অর্থাৎ 8 বর্গ কত হবে 64, অর্থাৎ 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। 147 কি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে কোন সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে? সেক্ষেত্রে আমরা কিন্তু লসাগু করব। কেমন? 147 বা 164কে আমরা লসাগু করব, দেখতে পাচ্ছি আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা সংখ্যাটা লিখব 64 বাই কত হচ্ছে 147। তাহলে 64 তো নিশ্চয়ই আমরা জানি প্রত্যেককে 64 একটি পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা দেখি আমরা। প্রথমে 64কে আমরা যদি লসাগু করি, দেখো আমরা কি করব, যে 2 3 2 2 1 6 2 8 2 4 2 2 কত হলো? দেখো উপরে পেলাম আমরা কি পেলাম, দেখো দুটো 2 মানে কি হয় 2 এর বর্গ হয় গুণিতক, আবার দুটো 2 হলে কি হবে 2 এর বর্গ হচ্ছে, আবার দুটো 2 হলে কি হয় 2 এর বর্গ হচ্ছে। নিচেটা দেখি 147 এর লসাগু করে দেখি আমরা। 147 যদি লসাগু করি, দেখো 3 দ্বারা বিভাজ্য হবে, 3 4 12 2 27 3 9 27, তার কত হচ্ছে 7 7 49। তাহলে কত পেলাম? তাহলে দুটো 7 পাচ্ছি, মানে কি 7 এর বর্গ হচ্ছে গুণিতক একটা 3 আছে, একটা 3। তাহলে একটা 3 মানে কি আর একটা 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আর একটা 3 দিয়ে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে কিন্তু কি হবে, এই রাশিটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 3 দিয়ে গুণ করলে অ্যান্সারটা কি হবে তোমাদের? তাহলে কি বলে পেলাম আমরা, যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অর্থাৎ 64 বাই 147 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 147 সঙ্গে যদি আমরা 3 গুণ করি, তাহলে কি করবে, যে এখানে অতএব যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা হচ্ছে 3, বলে 3 ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল গুণ করলে 64 বাই কত হবে, দেখো কত হবে বলো তো, পূর্ণ সংখ্যা কত হবে, 64 বাই 147, কি বলা আছে 147 পূর্ণবর্গ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে। 3 দিয়ে যদি আমি গুণ করি 147 সঙ্গে, তাহলে কি হচ্ছে, তাহলে কত ছিল 47 ছিল, তাহলে 3 3 9, তাহলে 9 এর বর্গ, তাহলে 9 এর বর্গ হচ্ছে, তাহলে 3 এর বর্গ, 7 এর বর্গ, এখানে কিউব হয়েছে 7 এর বর্গ, আর গুণিতক 3 এর বর্গ, তাহলে কত হবে, তাহলে 7 3 21, তাহলে 21 হলো, 21 হবে। তাহলে 21 এর বর্গ কত হবে তোমাদের, কত হবে 21 21 গুণ করে দিই আমরা, 21 21 যদি আমরা গুণ করে দিই, সেক্ষেত্রে কী হতে হবে, তাহলে 21 পাচ্ছি আর 21 দুগুণে 42 পাচ্ছি, কত হচ্ছে 441 পাচ্ছি আমরা। তাহলে 441 উপরটা কত হবে, 64 অলরেডি ছিল, তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি, গুণফল কত হবে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা কোনটা হচ্ছে, তাহলে 64 বাই কত হচ্ছে 441 হবে, 441 করলে 64 বাই 441 পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, দেখো 3 দেখে 2a + 3b - 5 - b + a = কত। তাহলে চলো এটা আমরা সমাধান করে দেখি। তাহলে এখানে আমি ছোট্ট করে দিচ্ছি, দেখো ভালো করে বলা আছে, মানটা বলা আছে কি তোমাদের, বলা 2 প্লাস, বলা আছে 2a + 3b - 5, তারপরে ব্র্যাকেটের বাইরে মাইনাস, আবার b + a, আমরা ব্র্যাকেট তুলি, তাহলে 2a + 3b - 5, ব্র্যাকেট তুললে -b হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস a হবে। সুতরাং আমরা পেলাম কি, তাহলে এখানে +2a ছিল, এখানে -a ছিল, এখানে a পাচ্ছি একটা, কেমন। আবার b দেখো +3b ছিল, -b ছিল, অর্থাৎ আমরা +2b পাবো, আর -5, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, a + 2b - 5, a + 2b - 5। তাহলে তোমাদের এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা, x² + 10x + 25কে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি করব, মধ্যপদের সহগটা অবলম্বন করব, মধ্যপদের সহগের দ্বারা আমরা কি এর উৎপাদকটা যাচাই করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এক্ষেত্রে আমরা প্রথমে করব, তাহলে কি দেওয়া আছে, উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি, এক্ষেত্রে বলা আছে প্রশ্নটা x² বলা আছে, x² +
10x প্লাস 25 মধ্যপদের সহগ নির্ণয়ের মধ্য দিয়ে করতে পারি, আমরা সাধারণভাবেও আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। দেখো প্রথমে আমরা যদি দুরকমভাবে করব সমান, তাহলে এক্সের বর্গ করি, আমরা বর্গ করলাম প্লাস, এবার 10 আছে ভেঙে বলার সূত্র অনুযায়ী 2 পাবো, 5 আছে অর্থাৎ 5-এর সঙ্গে কত গুণ করতে হবে আমাদের, তাহলে 5 হচ্ছে, সুতরাং আমরা কী করব অর্থাৎ 5, অর্থাৎ এখানে 5টা প্লাস 5-এর বর্গ কত হয়, 5-এর বর্গ কত হয় 25 হয় জানি আমরা, তাহলে এক্ষেত্রে এই 5টা আমরা এখানে বসাবো, বসেছি, আর সঙ্গে এক্সটা ছিল ইন্টু এক্স, প্রথমে এটা এক্স হবে ইন্টু 5 হবে, তাহলে এক্স ইন্টু 5, 2 ইন্টু এক্স ইন্টু 5 কত হলো সমান এক্স প্লাস 5-এর হোল স্কোয়ার, আর এক্স প্লাস 5-এর হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5। আর এটা হয় কোনটা মধ্যপদের সহগ অনুযায়ী হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5 25। দেখো শেষ পদ হচ্ছে 25, 25কে এমন দুটি খণ্ডে ভাগ করবো যার যোগ বিয়োগ কী হবে, যোগ বিয়োগ করলে কী হবে 10 হবে, তাহলে দেখতে পাচ্ছি আমরা 10, তাহলে 5-এর সঙ্গে 5 5 25, তাহলে 25কে আমরা যদি লসও করি দুটো সংখ্যা পাচ্ছি 5 5 25 পাচ্ছে, দুটো 5 পাচ্ছি, এই দুটো 5-এর মধ্যে কী করলে মধ্যপদের সহগ হচ্ছে 10 প্রমাণ হবে, তাহলে 5 যোগ 5 অর্থাৎ কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 25 ইকুয়ালস টু কী করবো এক্স স্কোয়ার প্লাস, এবার আমরা এক্সটা প্রতিটা পদে গুণ করবো, তাহলে 5x পাচ্ছি প্লাস 5x পাচ্ছি প্লাস 25 হবে, দুটো করে পদে নিচে দাগ দিয়ে আমরা এক্স কমন নিলে কী হবে এক্স প্লাস 5 পড়ে থাকবে, প্লাস আবার 5 যদি কমন নিই এক্স প্লাস 5 পড়ে থাকবে, দুটো পদ সমান হয়ে গেছে, সুতরাং আমরা এক্স প্লাস 5 পেলাম ইন্টু এক্স প্লাস 5, কেমন হয়ে গেছে, দুটো পদ সমান হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন দেখতে পাচ্ছি যে 5 ত্রিভুজের সর্বসম্মত দুটি শর্ত লেখো, ত্রিভুজের সর্বসম্মত দুটি শর্ত, এক্ষেত্রে আমরা যদি লিখি সেক্ষেত্রে দেখো ত্রিভুজের সর্বসম্মত শর্তটা আমরা জানি 4টি গুরুত্বপূর্ণ শর্ত আছে, তাহলে দেখো ত্রিভুজের সর্বসম্মত শর্ত হলো দেখো বাহু 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 বা এস এস এস, আর 2 নম্বর হচ্ছে বাহু কোণ বাহু বা এস এ এস, 3 নম্বর হচ্ছে কোণ বাহু কোণ বা এ এস এ অথবা কোণ কোণ বাহু বা এ এ এস, আর 4 নম্বর হচ্ছে গিয়ে সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস, কেমন। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখি, আমরা পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এদিকে প্রদত্ত চিত্রটি থেকে দুটি একান্ত কোণ লেখো, দেখো এখানে দেখতে পাচ্ছি একান্ত কোণ মানে কি, যদি আমরা দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক দিয়ে বা ভেদক দিয়ে আমরা ছেদ করি, তাহলে সেক্ষেত্রে দুটো সরলরেখাকে সেক্ষেত্রে তার বিপরীত কোণ দ্বারা কি পরস্পর একান্ত কোণ হয়, সুতরাং দেখো এখানে দেখতে পাচ্ছি এই কোণ আর এই কোণে একান্ত কোণ কোনটা হবে, এই কোণ হবে, এই কোণ হবে, আবার এই কোণের একান্ত কোণ কোনটা বা এই কোণে একান্ত কোণ কোনটা হবে, এই কোণে একান্ত কোণ কোনটা হবে, এই কোণটা হবে, তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে বি এফ আর লিখতে পারি, আমি এখানে লিখে দিচ্ছি, আচ্ছা দেখো তাহলে একান্ত কোণ কোনটা হবে বি এফ আর বা বি এফ এইচ কোণ, আর একটা কী হবে, আর এফ এইচ জি কোণ, এফ এইচ জি কোণ, এই দুটো কিন্তু পরস্পর একান্ত কোণ। তাহলে আবার যদি একটা দেখি, দেখো তাহলে এই কোণটা দেখো, দেখো পিইএ কোণ ইকুয়ালস টু একান্ত কি হবে, এই কোণটা হবে ইজিএইচ কোণ, ঠিক আছে, তাহলে এই দুটো কোণ কী হবে পরস্পর একান্ত কোণ হবে, এই দুটো কোণ কী হবে পরস্পর একান্ত কোণ হবে, ঠিক আছে। পদচিত্র থেকে দুটি একান্ত কোণ আমরা বের করেছি, এই কোণের একান্ত কোণ কোনটা হবে, এই কোণের একান্ত কোণ হবে, এই কোণের একান্ত কোণ এই কোণটা হবে, আবার এই কোণের একান্ত কোণ কোনটা হবে, আবার এই কোণ হবে, ঠিক আছে, সরি এই কোণে একান্ত কোণ কোনটা হবে বলো তো, এই কোণে একান্ত কোণ কোনটা হবে, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই কোণটা হবে, না এটা বহিস্থ হয়েছে, সুতরাং এই কোণের একান্ত কোণ কোনটা হবে, এই কোণ যদি ধরি এই কোণের একান্ত কোণ এটা হবে, তাহলে কী কোণ হবে, এখানে এ ই জি হওয়ার কথা ছিল, তাহলে এই কোণের একান্ত কোণ ইজিএইচ এই দুটো হবে না, এটা আমি একটু ভুল করে দিয়েছি, দেখো এই কোণের একান্ত কোণ কোনটা হবে, এই কোণের একান্ত কোণ কোনটা এটা হবে, আর এই কোণের একান্ত কোণ কোনটা হবে, এই কোণ হবে, আবার এই কোণের একান্ত কোণ কোনটা হবে, এই কোণ হবে, বোঝা গেছে, তোমরা এইভাবে লিখে দাও, তাহলে কী হবে, তাহলে এখানে নতুন করে আমি যদি করি তাহলে হবে এফ ই জি ইকুয়ালস টু একান্ত কোণ কোনটা হবে, তাহলে এফ জি কোণ যদি হয়
এক্ষেত্রে কী কোণ হবে? এই কোণের একান্ত কোণ কোনটা হবে? এই কোণটা হবে, অর্থাৎ ইজিসি। ইজিসি বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো একান্ত কোণ। তাহলে চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে এত একক। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে এত একক। সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য বলা হচ্ছে, সমান বাহুর প্রত্যেক দৈর্ঘ্য হচ্ছে a - b একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য বলা আছে a - b বলা হচ্ছে, এবং অপর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অসমান বাহুটার দৈর্ঘ্য কত জানতে বলতে বলছে। তাহলে দেখো, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান হয়, যদি ধরি আমরা যে এই দুটি বাহু সমান, তাহলে এই দুটি বাহু সমান হলে এর প্রত্যেকটি মান কত হবে? এর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত বলেছে? এর দৈর্ঘ্য হবে a - b, আবার এর দৈর্ঘ্য হবে a - b, বুঝেছে? আর বলা হচ্ছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজে এর পরিসীমা বলা হচ্ছে 3a - 4b। তাহলে 3a - 4b বলা হচ্ছে, কেমন? তাহলে 3a - 4b বলা আছে। তাহলে তিনটি বাহু হচ্ছে, এই বাহুটার মান আমরা জানি না। এবার মানটা আমরা x ধরে নিই, x বাহু জানি। আচ্ছা, আমরা জানি যে কোনো ত্রিভুজে তিনটি বাহু সমষ্টি মানে কি? তিনটি বাহুর সমষ্টি হচ্ছে তার পরিসীমা হচ্ছে এ বাহুর মান, এ বাহুর মান, এ বাহুর মান যদি তিনটি যোগ করে দিই তাহলে পরিসীমা হচ্ছে। তাই পরিসীমা কত হলো বলা হচ্ছে আমাদের 3a - b। তাহলে আমরা যদি লিখি, তাহলে তিনটি বাহু যোগ করি, আমরা এটা x ধরেছি, ধরি তৃতীয় বাহু ইকুয়ালস টু x একক। অতএব আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু যোগফল কত হয়? তার পরিসীমা হয়। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কত হবে? তারপর তিনটি বাহু যোগ করব, তাহলে a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু তিনটি বাহু পেলাম। এই তিনটি বাহুর যোগফল কত বলা আছে? 3a - 4b, কেমন? বা এবার দেখো, আমরা এই সংখ্যাগুলো কী ছিল বলতো? এই সংখ্যাগুলোকে আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি নিয়ে আসি, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এদের মাইনাস হয়ে যাবে। তাহলে x পরে থাকবে, x ইকুয়ালস টু 3a - 4b মাইনাস a - b মাইনাস a - b, ঠিক আছে? এবার চলো আমরা গণিতটা সম্পন্ন করি, x এর মানটা বের করি। তাহলে বা x ইকুয়ালস টু কত হচ্ছে? এবার ব্র্যাকেটটা পুরো মুক্ত করব, 3a - 4b মাইনাস a প্লাস b মাইনাস a প্লাস b, বা x ইকুয়ালস টু কত হচ্ছে? 3a মাইনাস a প্লাস আর মাইনাস a কত হচ্ছে? মাইনাস a কত হচ্ছে বলো তো? 2a হচ্ছে। তাহলে 3a মাইনাস 2a, কেমন? আর এখানে b আছে কটা? তাহলে -4b হচ্ছে, আর এখানে প্লাসে 2b আছে, প্লাস 2b, কেমন? প্লাস 2b হচ্ছে। প্লাস 2b হলে দেখতে পাচ্ছি আমরা, বা x ইকুয়ালস টু কত আছে? 3a থেকে 2a বাদ দিলে a হচ্ছে, আর এখানে মাইনাস আছে, সুতরাং আমরা কি পেলাম? তাহলে -4b থেকে প্লাস 2b বাদ দিলে কত হচ্ছে? -2b থাকছে। কত হলো? a - 2b হচ্ছে। তাহলে a - 2b হবে কি? একক। তাহলে অতএব আমাদের প্রশ্নটা ছিল কি? অপর বাহুর দৈর্ঘ্য। অতএব অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? অপর বাহুর দৈর্ঘ্য সমান a - 2b একক। a - 2b একক, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে, দেখো 3 থেকে চলে এলাম। তোমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত বলা আছে 2:4:3:2 হয়। তাহলে পরপর 4 বছরে, 4 বছর দেখো 1 2 3 4 4 বছরের খরচের অনুপাত দেওয়া আছে কি এত, এবং ওই 4 বছরে যদি এতটা লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে লেখো যে দ্বিতীয় বছরের কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরের মোট টাকা কত টাকা হয়েছে হিসাব করে লিখি। অনুপাত লেখো, পরপর 4 বছরে অনুপাত দেওয়া আছে। অনুপাতগুলো দেওয়া আছে। মোট খরচ হয়েছে কত? 4 বছরে মোট খরচ হয়েছে কত? এত লক্ষ টাকা, 132 লক্ষ টাকা। 132 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই হচ্ছে অ্যান্সারটা কী হতে পারে। প্রথমে তোমরা লেখো, পরপর 4 বছরের অনুপাতগুলো 3টি দেওয়া আছে। লেখো, ধরি পরপর 4 বছরের
খরচ হয়েছে যথাক্রমে প্রথমটা বলা আছে 2x 2:4:3:2 ছিল, তো এই ক্ষেত্রে দেবে 2x 2x দেবে কমা, তারপরে হচ্ছে 4x কমা, তারপরে হচ্ছে 3x 2x। তাহলে আমরা পরপর 4 বছরের খরচের পরিমাণটা ধরে নিয়েছি। তাহলে কত হচ্ছে 2x টাকা, 4x টাকা, 3x টাকা, 2x টাকা দিলাম আমরা, কিন্তু এখানে টাকা দেবে। তাহলে আমরা প্রতি পরপর 4 বছরের খরচের অনুপাতের মানটা পরিমাণটা আমরা বের করে নিয়েছি। তাহলে প্রথম বছরে খরচ হয়েছিল কত 2x টাকা, আর দ্বিতীয় বছর খরচ হয়েছিল 4x টাকা, আর তৃতীয় বছর খরচ হয়েছিল কত হবে 3x টাকা, চতুর্থ বছর খরচ হয়েছিল 2x টাকা। এবার বলেছে এই মোট 4 বছরে খরচ হয়েছে কত 132 লক্ষ টাকা। তাহলে অতএব প্রশ্ন অনুসারে লিখবে, প্রশ্ন অনুসারে আমরা কিন্তু এই 4টি মানটাই যোগ করব। কত 2x + 4x + 3x + 2x = কত হচ্ছে 132 লক্ষ টাকা। তাহলে 132 লক্ষ টাকা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 132 লক্ষ বলা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর 132 লক্ষ। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের, এইভাবে লিখবে তোমরা বা দেবে। এই 4টি মানকে যোগ করে দাও, কত হচ্ছে 4 6 6 3 9 10 11, কত হচ্ছে 11 x = 132, কটা শূন্য 1 2 3 4 5, 5টা শূন্য, বা x = কত হচ্ছে 132 5টা শূন্য বাই কত হচ্ছে 11। তাহলে 11 একে 11 2 22, 11 2 22, বা x = কত হচ্ছে, তাহলে 12 লিখে কত 12 লিখে 5টা শূন্য 1 2 3 4 5, 5টা শূন্য। তাহলে x = কত বেরোলো, x এর মান কত বেরোলো 12 লক্ষ টাকা। 12 লক্ষ বেরোলো, x এর মান কত বেরোলো 12 লক্ষ। তাহলে আমরা দেখি পরপর খরচটা কত হচ্ছে 12 লক্ষ বেরিয়েছে, টাকা একক দেবে না এখন, x এর মান শুধু কত পেলাম আমরা 12 লক্ষ টাকা পেলাম। এবার দেখো, এবার প্রথম বছরে খরচ কত হয়েছে দেখো। তাহলে প্রথম বছরে খরচ সমান 2 × 12 1 2 3 4 5 সমান 12 2 24 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে কত খরচ হয়েছে, দ্বিতীয় বছর খরচ কত হয়েছে 4 ছিল, 4 × কত 12 1 2 3 4 5 সমান 12 ছিল 48 লক্ষ টাকা। বুঝেছে? আর তৃতীয় বছরে খরচ কত হয়েছে, তৃতীয় বছরে খরচ হয়েছে কত হবে 3 × কত হচ্ছে 12 1 2 3 4 5 সমান হচ্ছে 12 লক্ষ, 12 3 36 লক্ষ টাকা। কত টাকা হয়েছে 36 লক্ষ টাকা। আর চতুর্থ বছরে খরচ হয়েছে কত হবে, খরচ হয়েছে সমান কত আছে, তাহলে 2 × 12 1 2 3 4 5 সমান 12 2 24 1 2 3 1 2 টাকা। কত হচ্ছে, তাহলে কত হচ্ছে 24 48 36 24 বের হচ্ছে। তাহলে এবার আমাদের প্রশ্ন কী ছিল দেখো, আমাদের প্রশ্ন ছিল যে প্রথম বলা আছে হিসাব করে দেখো দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তাহলে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে বলো তো, দ্বিতীয় বছরে খরচটা হয়েছে কত হবে, দ্বিতীয় বছর 48 লক্ষ টাকা। কত হচ্ছে 48 লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 48 লক্ষ টাকা। তাহলে তোমরা কি লিখবে, তাহলে দ্বিতীয় বছর খরচ হয়েছিল কত 48 লক্ষ টাকা। আর প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছিল কত, প্রথম আর তৃতীয় বছরে বলা আছে, প্রথম বছর এটা আছে আর তৃতীয় বছর এটা হচ্ছে। তাহলে এই দুটোকে যোগ করবো, 24 আর 36 যোগ করো 4 5 6 6 4 10 0 হাতে 1 5 6 60 লক্ষ টাকা। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে। প্রথম আচ্ছা বলা আছে কি না, প্রথমে ছিল যে দ্বিতীয় বছরে খরচ হয়েছিল, লেখো অতএব দ্বিতীয় বছরে কত খরচ হয়েছিল, দ্বিতীয় বছরে খরচ হয়েছিল কত লক্ষ টাকা,
দ্বিতীয় বছর খরচ হয়েছিল কত হচ্ছে 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা। তারপরে বলা হচ্ছে প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছিল, প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছিল সমান কত হচ্ছে, প্রথম বছরে কত ছিল, প্রথম বছরে ছিল 24 লক্ষ টাকা, তৃতীয় বছরে 36 লক্ষ টাকা। তাহলে 24 লক্ষ টাকা প্লাস 24 প্লাস 36 লক্ষ সমান কত হচ্ছে 610 তাহলে 1 3 4 5 কে 6, 60 লক্ষ টাকা। কত হয়েছে 60 লক্ষ টাকা। তাহলে দ্বিতীয় বছর খরচ হয়েছে 48 লক্ষ টাকা, আর প্রথম আর তৃতীয় বছর খরচ হয়েছে 60 লক্ষ টাকা। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা, আমাদের কি আছে। দেখো 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে। দেখো 0.4 এর বর্গের সঙ্গে 0.4 বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেটি সংখ্যাটি হলো। তাহলে আমরা এই সংখ্যার বর্গ করি আর এই সংখ্যা, দুটো সংখ্যার বর্গ বের করবো। তাহলে প্রথম সংখ্যার বর্গ হচ্ছে, দেখো লেখো, সরি, প্রথম সংখ্যার বর্গের প্রথম সংখ্যা বর্গ সমান 0.4, 0.4 এর বর্গ কত হবে আমরা জানি 4 4 16, 0.16 হচ্ছে, কেমন 0.16 হচ্ছে। আর বলা আছে এরপরে দ্বিতীয় বর্গ, দ্বিতীয় সংখ্যার বর্গ, দ্বিতীয় সংখ্যার বর্গ কত হবে, দ্বিতীয় সংখ্যা কত ছিল 0.3, 0.3 এর বর্গ ইকুয়ালস কত হবে 3 3 9, অর্থাৎ 0.09 আচ্ছা। তাহলে এই দুটোকে যোগ করব, তাহলে যোগফল দেখি, অতএব দুটি বর্গের, অতএব দুটি সংখ্যার বর্গের সমষ্টি সমান 0.16 যুক্ত 0.09 কত হচ্ছে 9 6 15 25, তাহলে 0.25 হয়েছে। আর এই 0.25 কোন সংখ্যার বর্গ হচ্ছে, যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে বলতো, সেই সংখ্যাটি হবে 0.5। 0.05 কোন সংখ্যার বর্গ হবে, অতএব 0.25 হলো 0.5 এর বর্গ। কি হলো, আমরা 25কে যদি আমরা সাধারণভাবে ধরি, তাহলে 0.25কে যদি আমরা বর্গমূল বের করি, সেক্ষেত্রে কী হবে, দেখো বর্গমূলকে বের করতে হলে আমরা কী করবো, ভাগ পদ্ধতি বর্গমূল করতে পারি। তাহলে 0.0টা উঠে দাও, বেশ 0.0টা উঠে দিলাম, 25 আছে। কোন সংখ্যার বর্গের সমান হবে, 5 5 25 হচ্ছে 0.25। আচ্ছা 25 হলো, উত্তর কত হলো 0.5 হলো। তাহলে 0.5 এর বর্গের সমান 0.25 হলো 0.5 এর বর্গের সমান, বুঝা? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য কত? চলো আমরা এই গণিতটা করি। তাহলে প্রথমে লিখব যে ট্রেনটির গতিবেগ ঘন্টা কত ছিল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 48 কিমি, অর্থাৎ ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, কত হবে 3600 সেকেন্ডে যায় কত 48,000 মিটার, 48,000 মিটার, তাই না? তাহলে 48 কিমি গতিবেগ মানে কি জানি, এখান থেকে আমরা পাবো 3600 সেকেন্ডে যায়, অর্থাৎ 3600 সেকেন্ডে যায় কত হবে 48,000 মিটার। আমরা কিমিকে কি করে নিয়েছি, মিটারে কনভার্ট করে নিয়েছি। তাহলে 1 কিমি মানে কি জানি 1000 মিটার জানি, আর 48 কিমি মানে কি 48,000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড,
1 ঘন্টা মানে কি কত সেকেন্ড হবে? 36 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ডে যায় কত হবে? 48,000 মিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি তৈরিসিক পদ্ধতি দিয়ে। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আমরা কি লিখব? সময় লিখব, একে একক আছে সেকেন্ডে, সময় একক লিখব সেকেন্ডে। আর আছে দূরত্ব আছে তোমাদের মিটারে আছে। তাহলে এবার আমরা লিখতে পারি যে 36 সেকেন্ডে যায় কত মিটার পথ? 48,000 মিটার, বা 48,000 মিটার পথ। এরপর দেওয়া আছে, তারপর বলা আছে 21 সেকেন্ডে, এখানে দেওয়া আছে কত? তারপর আচ্ছা 24 সেকেন্ডে। তাহলে 24 সেকেন্ডে যাবে কত হবে? 24 সেকেন্ডে যাবে কত মিটার পথ? জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা অ্যান্সারটা লিখব এইভাবে। লেখো যে এখানে দেখতে পাচ্ছি সময় যদি কমে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সময় কমলেও দূরত্ব কিন্তু কমবে। এক্ষেত্রে সরল সম্পর্ক পাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক আছে? সরল সম্পর্ক। যে সময় যদি অ্যাকচুয়ালি বাড়ে সেক্ষেত্রে দূরত্ব কমবে, আর দূরত্ব বাড়লে কী হবে? সময় কমবে। আর দূরত্ব যদি কমে কী হবে? সময় বাড়বে। এক্ষেত্রে সময় যদি বাড়ে দূরত্ব বাড়বে, আর দূরত্ব বাড়লে কী সময় বাড়ছে, এক্ষেত্রে কী সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক। তাহলে অতএব লিখবে কি? অতএব সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক, তাই না? কি হলো? না সময় যদি বাড়ে দূরত্ব কিন্তু বাড়ছে, এক্ষেত্রে সময় কমছে মানে কি দূরত্ব কমবে, সুতরাং কী সম্পর্ক হলো? সরল সম্পর্ক হলো। তাহলে এবার আমরা অতএব সরল সমানুপাতিটি হলো কত হবে? 3600/24 4800/, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন মানে নির্ণয় দূরত্ব বের করবো আমরা। তাহলে অতএব দূরত্ব সমান কী হবে? অতএব নির্ণেয় দূরত্ব সমান, তাহলে আমরা জানি সময়টা বের করছে। তাহলে হচ্ছে এক্ষেত্রে তোমরা তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, আর ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে এই দুটো গুণ করব, গুণ করে এই দুটো গুণ করে আমরা কি করব? এইটা দিয়ে ভাগ করব। সুতরাং কী করব? 24 গুণিতক 48,000 বাই 3600, তাই না? আমরা 48-এর দুটো শূন্য কাটবো, এর দুটো শূন্য কাটবো। তাহলে 12 দিনে 24, 12 তিনে 36, 12 দুগুণে 24, 12 তিনে 36, 3 একে 3, 18, 3 9 18, 9 গিয়ে আচ্ছা 3 6 18, 3 6 18, 3 6 18 আর একটা শূন্য, কত হলো? তাহলে কত হচ্ছে? তাহলে 2 গুণিতক কত হচ্ছে? 2 গুণিতক পাচ্ছি গিয়ে 2 গুণিতক 160 সমান কত হচ্ছে? 16 দুগুণে 32, 320, 320 সময় হচ্ছে দূরত্ব মানে কি? মিটার। 320 মিটার, 320 মিটার। তাই 320 মিটার পেলাম। তো 320 মিটার পেলে আমরা কি করবো এক্ষেত্রে? তাহলে এক্ষেত্রে দেখো, অতএব নির্ণয় সুড়ঙ্গ লেখো। অতএব নির্ণয় সুড়ঙ্গ নির্ণয় সুড়ঙ্গটির দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 320 পেয়েছে। এখানে বলেছে 100 মিটার লম্বা ট্রেন। তাহলে 100 মিটার লম্বা ট্রেন হলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে? আমরা টোটাল দূরত্ব পেয়েছি কত হবে? 320 মিটার। তাহলে কত সেকেন্ডে? 24 সেকেন্ডে যাবে কত হবে? 320 মিটার যাবে। 24 সেকেন্ডে 320 মিটার পথ গেলে, তাহলে এখানে বলা হচ্ছে তাহলে 24 সেকেন্ডের মধ্যে কত মিটার পথ যাবে? এক্ষেত্রে কী করবো? আমরা 320 থেকে আমরা 100 বাদ দেবো। সমান কত হচ্ছে? 220 মিটার। হলো 220 মিটার। তাহলে অতএব লিখতে পারি সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য, অতএব সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য সমান 220 মিটার।
ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে লিখি। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। চলো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 12, 18 ও 30-এর লসাগু বের করব। 12, 18 ও 30-এর লসাগু আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে সবগুলো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2, 6, 12, 2, 9, 18, 2, 15, 30, 15 দুগুণে 30। আবার 6, 9, 15 দেখতে পাচ্ছি আমরা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। আর দেখতে পাচ্ছি আর কোনোগুলো হবে না, অতএব লসাগু কত আছে, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, 5 3 15, 15 30, 30 3 90, 90 দুগুণে 180, কত হচ্ছে 180। লেখো অতএব 12, 18, 30 এর লসাগু সমান 180। সুতরাং তোমরা লিখবে, যেহেতু 180 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমরা লিখব 180 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং 2 এর বর্গ 180-কে যদি আমরা ভাঙি, আমরা কী পাবো বলো তো? 180-কে যদি ভাঙি আমরা 2 এর বর্গ একটা পাবো। দেখো দুটো 2 মিলে 2 এর বর্গ গণিতক, আবার দুটো 3 মিলে কী হয় 3 এর বর্গ। দেখতে পাচ্ছি একটা 5 পড়ে থাকছে, গণিতক 5 সুতরাং এত এর সঙ্গে যদি আরেকটা 5 গুণ করি, তাহলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এর সঙ্গে 5 গুণ করলে গুণফল তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব অতএব 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য এর ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পাব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান। তাহলে আমরা এই 1800 সঙ্গে আমরা কত গুণ করব, এর সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলে কী হবে, তাহলে 2 এর বর্গ গুণিতক 3 এর বর্গ গুণিতক 5 এর বর্গ পাবো। সুতরাং সমান হচ্ছে 900। দেখো 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 5 এর বর্গ কত হচ্ছে 25। তাহলে এইগুলো সবগুলোকে যদি গুণ করি কত হচ্ছে 900 হবে, ঠিক আছে। অর্থাৎ সমান 180-র সঙ্গে যদি আমরা 5 গুণ করি, গুণফল করি 18 5 90, 900 হবে। দেখো অতএব এটা যেহেতু 900 আমাদের 3 অঙ্কের সংখ্যা, আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যাচাই করতে বলছে। এটা কিন্তু 900 কিন্তু এটা ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। আমাদের যেহেতু 4 অঙ্ক বলা হয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হচ্ছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সুতরাং আমরা কী করবো, সুতরাং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি এই 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই গণিতটা করার আগে তোমাদের শেষের দিকে দেখো 900-র সঙ্গে কত গুণ করবো। দেখো আমরা সবসময় গোড়া থেকে 1-এর বর্গ কত হয় জানি 1, 2 এর বর্গ কত হচ্ছে 4, আর 3 এর বর্গ কত হচ্ছে সমান কত হবে 9, আর 4 এর বর্গ কত হয় সমান 16। তো এই বর্গ মানগুলো দিয়ে আমরা কী করবো, গুণ করব। তো কত হচ্ছে 900-র সঙ্গে যদি আমরা 1 গুণ করি কত হচ্ছে 900 হচ্ছে। আবার দেখি এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা বেরোলো। আবার যদি 900-র সঙ্গে যদি আমরা 2 এর বর্গ 4 যদি গুণ করি কত হচ্ছে 9 4 36 হচ্ছে। এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা, এটা কিন্তু বৃহত্তম সংখ্যা কিনা আমরা যাচাই করব। এরপর এটা সংখ্যা অর্থাৎ 9 দিয়ে গুণ করলে যাচাই করে বুঝতে পারবো। অর্থাৎ 900-র সঙ্গে যদি আমরা 9 করি গুণ করি 9 9 81,
এই কিন্তু 4 অঙ্কের সংখ্যা, এটা কি বৃহত্তম সংখ্যা কিনা? তারপর ওটা আরেকটা 16 আছে, দেখি 16 দিয়ে গুণ করে দেখি। 900-র সঙ্গে যদি আমরা 16 গুণ করি তাহলে কত হবে? 16 9 144 আর দুটো শূন্য, এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তার আগেরটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কি লিখবে অ্যান্সার? অ্যান্সার লিখবে অতএব 4 অঙ্কের কত 81 8100 অর্থাৎ 8100 বৃহত্তম বৃহত্তম সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন দেখো যে চারিদিকে একের দিকে কোনো স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টা পরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হয়। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? চলো আমরা এই গণিতটা সমাধান করি। চলো এর অ্যান্সারটা দেখি। প্রথমে যে দেওয়া আছে কোনো স্থানের তাপমাত্রা কত? 12 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে 8 ঘন্টায় -4 ডিগ্রি সেলসিয়াস হয়। যেখানে তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার 8 ঘন্টায় কী হচ্ছে? -4 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে কতটা কমেছে। দেখো 12 ঘন্টায় যদি 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার থেকে কতটা কমেছে? 8 ঘন্টায় কতটা কমেছে? দেখো আমাদের বাদ দিলে হচ্ছে 12 থেকে যদি 4 আমরা 16 ঘন্টা, 16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 8 ঘন্টায় কত কমবে? 8 ঘন্টায় কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাহলে 1 ঘন্টায় কত কমবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে লিখবে অতএব মোট তাপমাত্রা কমেছে 12 ডিগ্রি সেলসিয়াস -4 ডিগ্রি সেলসিয়াস সমান, তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস প্লাস 4 ডিগ্রি সেলসিয়াস সমান কত হচ্ছে? 12 ডিগ্রি প্লাস 4 ডিগ্রি সেলসিয়াস কত যোগ করলে কত হবে? 16 ডিগ্রি সেলসিয়াস। বুঝছে? 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমার হার কত হবে? প্রতি ঘন্টায় তাপমাত্রা কমার হার কীভাবে আমরা নির্ণয় করব? দেখো 8 ঘন্টায় কমে, দেখো 8 ঘন্টায় 16 ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাহলে 8 ঘন্টায় কমে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় প্রতি ঘন্টায় বের করতে হবে। 1 ঘন্টায় কমে কত হবে? 16 ডিগ্রি সেলসিয়াস বাই কত হবে? 8। তাহলে কত হবে? সমান 8 দুগুণে 16 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টায় আমাদের অ্যান্সার কী হবে? তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? তাহলে প্রতি ঘন্টায় অতএব প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো। দেখো -16 ভাজিত -2 প্লাস কত বসালে -1 উত্তর হবে।
চলো এর অ্যান্সারটা আমরা দেখি। তাহলে প্রথমে আমরা লিখব -16 দেওয়া আছে ভাজিতক -2 যুক্ত, ধরি এখানে সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স ধরলাম ইকুয়ালস টু -1, বা এবার আমরা ভাগ করব, তাহলে -16 বাই -2 প্লাস এক্স ইকুয়ালস টু -1, বা মাইনাস মাইনাস তুলে দাও, মাইনাস মাইনাস তুলে দিলে কত হবে, তাহলে 8 দুগুণে 16, 8 হচ্ছে, তাহলে 8 প্লাস এক্স ইকুয়ালস টু -1, বা এক্স ইকুয়ালস টু -1 -8, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে তোমার মাইনাসে প্লাস অর্থাৎ -9 কত হবে, তাহলে এই শূন্য স্থানে কত বসবে, এই শূন্য স্থানে কত হবে তোমাদের -9 হবে, এই শূন্য স্থানে কি বসবে, শূন্য স্থানে -9 হবে। কেমন, চলো পরের প্রশ্ন দেখি আমরা। মান নির্ণয় করো, যে কোনো একটি বলা আছে এই সংখ্যাটা আমাদের মান নির্ণয় করতে বলছে, 10-এর কিউব গুণিতক 10-এর পাওয়ার 4 বাই 2-এর পাওয়ার 5 গুণিতক 5-এর পাওয়ার 4। চলো আমরা এই গণিতটা সমাধান করি, আমি এখানেই করছি। চলো ভালো করে লক্ষ্য রাখো কী বলা আছে, বাই 10 টু দি পাওয়ার 5 3 গুণিতক 10 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 5 গুণিতক 5 টু দি পাওয়ার 4। এবার দেখো, এবার আমরা কি করব, এই 10টাকে আমরা ভেঙে ফেলবো, ভেঙে কী হবে বলতো, তাহলে 5 দুগুণে 10, 2 গুণিতক 5-এর বর্গ কত হচ্ছে কিউব, পাওয়ার হচ্ছে কিউব গুণিতক 10কে ভাঙলে কত হবে 2 গুণিতক 5-এর পাওয়ার কত হচ্ছে 4, আর নিচে কী আছে 2-এর পাওয়ার 5 গুণিতক 5-এর পাওয়ার 4 সমান দেব, আমরা এর ব্র্যাকেটটা তুলবো আর প্রত্যেকের মাথায় পাওয়ারগুলো বসে দিই, 2-এর পাওয়ার কিউব মানে 2-এর কিউব গুণিতক 5-এর কিউব গুণিতক 2-এর পাওয়ার 4 গুণিতক 5-এর পাওয়ার 4, আর নিচে হচ্ছে 2-এর পাওয়ার 5 গুণিতক 5-এর পাওয়ার 4। তাহলে এবার দেখি আমরা কাটাকাটি করতে পারি, 2-এর পাওয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে 2-এর পাওয়ার 5 আছে, 2 কটা আছে 5টা আছে, এখানে 2 3টে আছে, 2 4টে আছে। এবার আমরা কি করতে পারি, তাহলে এখান থেকে একটা কেটে দেবো, 2-এর পাওয়ার 4 কেটে দেবো, এটাকে পুরোটাকে 5 তুলে দিলাম, 1 পড়ে আছে, একটা পাওয়ার 1 পড়ে আছে, 2-এর পাওয়ার 1 আছে, সুতরাং এর পাওয়ারটা আমরা এর সঙ্গে কাটাকাটি করব, অর্থাৎ পাওয়ার 1টা কেটে দিয়ে এর কেটে দিয়ে 2 করলাম, তো কত হচ্ছে, আর 5 পড়ে আছে, 5-এর 4 আর 5-এর 4 অলরেডি মিলে গেছে, সুতরাং আমরা কি করব, কাটাকাটি করে দেবো, কাটাকাটি করে দেবো, 5-এর 4 কেটে দিলাম, কত পড়ে থাকলো, তাহলে 2 টু দি পাওয়ার অর্থাৎ 2-এর স্কোয়ার গুণিতক 5-এর কিউব, কেমন এইটুকু পড়ে আছে, কত হচ্ছে 2-এর পাওয়ার 4 হচ্ছে কত 4, আর 5-এর কিউব 125 গুণিতক 125 তাহলে 4 গুণিতক 125 পেলাম, তাহলে 4 গুণিতক 125, 125 4 কত আছে, 125 4 500 হচ্ছে 500, উত্তর তোমাদের এটাই সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে 2 দিকেটা 6 স্কোয়ার গুণিতক 6 স্কোয়ার গুণিতক 6 টু দি পাওয়ার 4 ভাজিতক 6 টু দি পাওয়ার 7। চলো আমরা এটা সমাধান করছি। দেখো প্রশ্ন রয়েছে 6 স্কোয়ার প্রথম বন্ধনী গুণিতক 6 টু দি পাওয়ার 4 তৃতীয় বন্ধনী ক্লোজ, আর তারপরে ভাজিতক 6 টু দি পাওয়ার 7। চলো দেখো আমরা কি করব, 6 আছে, 6-এ আমরা যদি ব্র্যাকেট তুলে দিই কত হবে, 6 পাওয়ার স্কোয়ার আছে, সুতরাং আমরা কী করব, অর্থাৎ আমরা একে কী করবো 6-এর পাওয়ার কী করব 6 করব, 6 করলাম, অর্থাৎ 6 করব স্কোয়ার গুণিতক কত হবে 6 টু দি পাওয়ার 4 করব, গুণ ভাজিতক কত হচ্ছে 6 টু দি পাওয়ার 7 করব, সমান 6 স্কোয়ার গুণিতক কত হচ্ছে 6 টু দি পাওয়ার 4 গুণ আছে ভাগ করলে কত হবে, ভাগ আছে গুণ করলে কত কী হবে 1/6 টু দি পাওয়ার 7 হবে, বুঝেছে 6 টু দি পাওয়ার 7 হবে। এবার আমরা কোনাকুনি কাটাকাটি করে দিতে পারি,
দেখো এখানে 6 কটা 7টা আছে, এখানে 6 4টে আছে, এখানে 6 2টো আছে, সুতরাং কত হচ্ছে 4 5 6। আমরা কি করছি যে এখানে 6টা টোটাল 6টা 6 কটা আছে, 6টা আছে, এখানে 6 কটা আছে, 7টা আছে। আমরা এই সবগুলো কেটে দেবো, কেটে দিয়ে এর একটা 6 পড়ে থাকবে, ইকুয়ালস টু কত হবে 1/6 হবে। 1/6 তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলেছে, এটা একটা ত্রিভুজের বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, 3টি বাহু হলে ত্রিভুজটির পরিসীমা কত? আমরা 3টি যদি যোগ করে দিই তার পরিসীমা পেয়ে যাবো। তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা লেখো। অতএব ত্রিভুজটির পরিসীমা, আমরা যে কোনো জ্যামিতিক চিহ্নের পরিসীমা বের করতে হলে সবগুলো বাহু যোগ করতে হয়। পরিসীমা সমান কত হচ্ছে, 3টি বাহুর মানগুলো দিয়ে আছে, এক্স প্লাস বলা আছে, ওয়াই প্লাস 2x প্লাস 1 প্লাস 4x প্লাস -8 ইকুয়ালস টু, দেখো এবার আমরা ব্র্যাকেট তুলবো। তাহলে ব্র্যাকেট তুললে কত হবে, তাহলে x প্লাস ওয়াই প্লাস 2x প্লাস 1 প্লাস 4x -8। আমরা x সম্পন্ন চলগুলো আলাদা করব, এখানে x আলাদা করব, সমান x প্লাস 2x প্লাস 4x, আর y চলগুলো আমরা আলাদা করব, y একটা আছে দেখতে পাচ্ছি আমরা, y কিন্তু একটা আছে, কি আছে, তাহলে প্লাস y হচ্ছে, আর একটা ধ্রুব মান রয়েছে -8, আর একটা +1 আছে। এবার চলো আমরা করি। তাহলে এই এক্স চলগুলো আমরা যোগ করব, 4 5 6 কে 7 7x প্লাস ওয়াই আর -8 প্লাস 1 মানে কি -7, কত হচ্ছে -7। এবার আমরা কী করব, তাহলে অ্যান্সারটা কী হলো, তাহলে 7x প্লাস ওয়াই -7, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, আর কিছু হবে না। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখি নিই আমরা। বলা হচ্ছে গুণ করো, এই সংখ্যাটা দিয়ে আমাদেরকে গুণ করতে বলা হচ্ছে, এই টোটাল সংখ্যাটা -18/5 x² z ইন্টু 25/6 xz²y। চলো এই সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ করি। তাহলে গুণ করি, দেখো গুণ করতে হলে প্রথমে আমরা কি করব, প্রথমে দেখো এই সংখ্যাগুলো তুলে ফেলে, তাহলে -18/5 x² z ইন্টু, আমি পরের পাতা লিখছি, চলো তাহলে কি হলো, তাহলে -18/5 x² z ইন্টু 25/6 xz²y। এবার আমরা গুণ করব। দেখো গুণ করার আগে আমরা প্রথমে কি করব, দেখি আমরা মাইনাস যেমন আছে তেমন থাক, আমরা ফেলে রাখি নিচে। দেখো এখানে আমরা যদি গুণ করি এইভাবে, তাহলে 18 ইন্টু x² ইন্টু z উপরে রাখলাম, আর নিচে আছে 5, এখানে কিন্তু মাইনাসটা থাকলো, মাইনাস ইন্টু, দেখো এখানে 25 গুণিতক x গুণিতক z² গুণিতক y বাই 6। দেখো এখানে কাটাকাটি করবো, কি 5 25 করবো, 5 5 25 হচ্ছে, আর 6 3 18 3 হচ্ছে, আর নিচে কিছু নেই, উপরে এগুলো কি পড়ে থাকছে, তাহলে মাইনাসটা আমি কমন রাখছি, এখানে কত হচ্ছে 3x² ইন্টু z, 3x² ইন্টু z হচ্ছে, অর্থাৎ গুণ সম্পর্ক ছিল সবগুলো, ইন্টু এখানে কত থাকলো 5 ইন্টু x ইন্টু z² ইন্টু y সমান, এখানে x² কটা আছে বলো তো, এখানে x একটা আছে, এখানে x² দুটো আছে, অর্থাৎ আমরা সংখ্যাগুলো গুণ করে নিই। প্রথমে 5 3 15 -15 হচ্ছে, এখানে x², এখানে একটা x, এখানে দুটো x, মোট x এর মান কত হবে, 3 পাওয়ার 3 হবে। y কটা আছে, y কিন্তু এখানে দুটো আছে, তাহলে সরি একটা y আছে, এখানে একটা y আছে, তাহলে y রাখলাম, আর z কোথায় আছে, এখানে একটা z, এখানে দুটো z আছে, এখানে একটা z আছে, অর্থাৎ z এর কিউব হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কি হলো -15x³ y z কিউব, ওটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা।
দেখো সূত্রের সাহায্যে গুণ করো, বলা আছে কি যে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান। এই সূত্রের সাহায্যে গুণটা আমরা করি। চলো চলো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি। তাহলে প্রথমে কি করবে, প্রথমে দেখো এই প্রতিটা পদের যে প্রথম দুটো পদের প্লাস ওয়ানটা তোমরা একটু এক ধাপ আগে নিয়ে আসো, নিয়ে এসে এবার কী হবে দেখো, প্রথমে কী করবে, প্রথমটা ধরো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ব্যাকেট দাও, তারপরে থাকছে প্লাস এটাকে ফেলে দাও, দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে দেবো। আবার এটাও সেই একই রকমভাবে এ স্কোয়ার প্লাস ওয়ান দ্বিতীয় আচ্ছা প্রথম বন্ধনী দিয়ে ঘিরে দাও, দিয়ে তারপরে প্লাস মাইনাস দাও, ঠেলে দাও বাইরে। আর এটা এই পথটা যেমন আছে তেমন ফেলে রাখো, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এবার আমরা কি করব, এবার নেক্সট স্টেপে দেখো এই মানটাকে যদি আমরা আগে নিয়ে আসি, দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেছি এ প্লাস বি, দেখছি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি এটা যে টোটালটা এই পদের সঙ্গে এই পদ মিলে গেছে, আবার প্লাস মাইনাসে এই পদের সঙ্গে এই পদটা মিলে গেছে, আর প্লাসে মাইনাসে আছে, সুতরাং আমরা কী পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা পাচ্ছি কি, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার পাচ্ছে মাইনাস এ স্কোয়ার পাচ্ছে। এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারি, কেমন এই দুটো পদকে। তাহলে এবার শেষেরটা আমরা নিয়ে আসি, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এবার আমরা কি করব, নেক্সট স্টেপে করব এটাকে আমরা বর্গে রূপান্তর করব। তাহলে বর্গে রূপান্তর করলে কি হবে দেখো, এ টু দি পাওয়ার 4 প্লাস 2s স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস এ স্কোয়ার আছে, এবার এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু আমরা দেবো। তাহলে এই দুটো পথে দেখো এ স্কোয়ার কিন্তু এখানে দুটো দেখতে পাচ্ছি, প্লাস 2a স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ বাদ দিলে এ প্লাস এ স্কোয়ার পরে থাকছে। সুতরাং আমরা কী করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান হয়েছে, আর এবারে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। এবার একেও আমরা সেই একইভাবে মাইনাস প্লাস ওয়ানটাকে সামনে নিয়ে আসবো, আর এ স্কোয়ারটাকে শেষে ফেলে দেবো। কী করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আর প্লাস এ স্কোয়ারটা বাইরে ফেলে দেবো, দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। এটাও সেই একই রকম করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ ইকুয়ালস টু দেবো। তাহলে এর সঙ্গে এটা কমন হলো, তবে এটাও সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেমন। তাহলে এই সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে এবার আমরা করবো কি, যে এই দুটো পদ সমান, সুতরাং এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ানের হোল স্কোয়ার একটা হচ্ছে, আর মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে কী পেলাম আমরা, এটা পেলাম আমরা সে একই সূত্র থেকে পেলাম আমরা। দেখো ইকুয়ালস টু দেবো আমরা, এটা যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে, তাহলে এ টু দি পাওয়ার 8 হয়ে যাবে, কেমন। তাহলে এ টু দি পাওয়ার 8 হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, এটা আমরা পূর্বে করলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সেই সূত্র অনুযায়ী করছে। তাহলে প্লাস 2 ইন্টু তাহলে এ টু দি পাওয়ার 4 তারপর হচ্ছে প্লাস 1, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 সঙ্গত হচ্ছে 4 দুগুণে 8 হচ্ছে এ টু দি পাওয়ার 8 হচ্ছে, প্লাস তাহলে 2a4 প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 4 সঙ্গত হচ্ছে এ টু দি পাওয়ার, এখানে 2 আছে এখানে 1 আছে, সুতরাং কী হবে এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1। এইটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে বিয়ের দিকে সূত্রের সাহায্যে গুণফল হয়ে গেছে, এরপর বলছে এক্স ইকুয়ালস টু এ প্লাস 1/a আর ওয়াই ইকুয়ালস টু a মাইনাস 1/a হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত নির্ণয় করতে বলা হচ্ছে। চলো আমরা এই গণিতটা করি।
চলো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি। এবার আমরা মানগুলো দেওয়া রয়েছে। এক্স ইকুয়ালস টু কত আছে, ইকুয়ালস টু এ প্লাস ওয়ান বাই এ, আর ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান বাই এ আছে। সুতরাং আমরা এক্ষেত্রে আমরা দেখো এক্স টু দি পাওয়ার ফোর এভাবে করতে পারি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেমন? এবার আমরা কী করবো, এটা কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সূত্র। তাহলে এবার আমরা পেলাম কি, এবার দেখো এগুলোকে যদি আমরা সূত্রে প্রয়োগ করি এক্ষেত্রে কী পাবো আমরা, এক্ষেত্রে দুটো করে মান পাবো, সেক্ষেত্রে হলো তাহলে এক্সের মানটা যদি আমরা প্রয়োগ করি, এক্সের মান কী ছিল, এটা একটা প্লাসে ছিল একটা মাইনাসে ছিল, এক্সের মানটা প্লাসে আর ওয়াইয়ের মানটা মাইনাসে আছে। সুতরাং আমরা কী করবো, যে এক্ষেত্রে আমরা এক্স এটা এই সূত্র দিয়েও করতে পারি, আমরা প্রথমে এই সূত্র দিয়ে করছি। তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার। কেমন? তাহলে এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা হোল স্কোয়ার করে দিই। বেশ, এবার চলো আমরা কী করব, এবার প্রথমে আমরা শুধু এর সূত্রে আমরা ফেলে, তাহলে এ প্লাস বি ওয়ান এ প্লাস ওয়ান বাই বি এর হোল স্কোয়ার মানে কি আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। চলো আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার একটা পেলাম, আর একটা মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার। বুঝেছে? এটা কিন্তু সবগুলো দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী বাইরে দেবে তোমরা। দেখো এক্ষেত্রে পেলাম আমরা যাই এ কেটে দাও, এ কেটে দাও, দুই করে পড়ে থাকছে, আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ব্যাকেট তুললে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে টু, মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার। এবার হোল স্কোয়ার ব্যাকেট দাও সমান, আমরা দেখো প্লাস ওয়ান বাই টু স্কোয়ার আর মাইনাস ওয়ান বাই কেটে দাও, আর প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কেটে দাও, কত দেবে, প্লাস টু এর হোল স্কোয়ার সমান দুদিনের চার, চারের হোল স্কোয়ার কত হচ্ছে 16। উত্তর কত হলো, 16 হলো। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখিয়ে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে দেখো যে উৎপাদক বিশ্লেষণ করে, আচ্ছা এরপরে আরও দুটো রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে কোনো একটি করতে বলা হচ্ছে। দেখো উৎপাদক বিশ্লেষণ করবো এটা আমরা, চলো আমরা করি যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস 64 ওয়াই টু দি পাওয়ার ফোর। কেমন? এটা প্রথমে আমরা করবো, তারপরে এটা করবো। তাহলে চলো কী করবো আমরা, প্রথমে আমরা এই গণিতটা এইভাবে করতে পারি যে প্রথমে তোমরা লিখবে এক্স ফোর হয়েছে, যেহেতু আমরা এক্স স্কোয়ারের কমন নেব, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এই 28 64 8 বর্গ অর্থাৎ 8 অর্থাৎ 8 ওয়াই এর হোল স্কোয়ার সমান দেব সমান। এবার আমরা কী করবো, এটাকে কিন্তু আমরা কি সূত্রে রূপান্তরিত করব, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 8 ওয়াই স্কোয়ার, আর মাইনাস দিয়ে আবার এই সংখ্যাটা লিখলে তবে প্রমাণ হবে, উপরের সংখ্যার সঙ্গে এই সংখ্যা সমান হয়ে যাবে, 2 এক্স স্কোয়ার আর 8 ওয়াই স্কোয়ার। কেমন? আমরা ইন্টু দিয়ে করলাম, দেখো এই দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার এটা দেখো এটা কিন্তু একটা সূত্রে রূপান্তরিত হয়ে গেল। কীভাবে হবে, আর 2 × 16 হচ্ছে সমান কত হবে, যে এক্স স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে, আর 2 × 16 মাইনাস, এটা যে মাইনাস, এটা টোটালটা কিন্তু একটা সূত্র হলো, এক্স স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, একটা টোটালটা সূত্র হলো। কেমন? তাহলে বাদ বাকি পড়ে থাকলে কত হচ্ছে, আর 2 × 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু এটাকে আমরা আবার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই এর হোল স্কোয়ার সমান 4 বর্গ হচ্ছে 16। তাহলে এক্স ওয়াই এর ওয়াই স্কোয়ারটা কমন নিয়েছে, এক্ষেত্রে কী হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। তাহলে কী করবো আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ার আর প্লাস আছে একটা মাইনাস করো 4 এক্স ওয়াই করো একটা, আবার একটা করো এক্স স্কোয়ার প্লাস 8 ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই করো। ঠিক আছে?
চলো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো কী আছে, এর পরের প্রশ্ন বলা হচ্ছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 9y4। তাহলে এটা আমরা করি। চলো প্রথমে কী করব, তাহলে দেওয়া আছে প্রশ্নটা x4 মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 9y টু দি পাওয়ার 4। তাহলে এবার আমরা কী করব, সমান দেব। সমান দিয়ে প্রথমে কী করব, একে আমরা একটু ভেঙে নিই। দেখো তাহলে ভেঙে নিলে কেমন হবে, তাহলে দেখো কী হবে, তাহলে আমরা এভাবে করতে পারি। দেখো এই 9y4টা আমরা সামনে নিয়ে আসে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 9y4 আর মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে ইকুয়ালস টু দাও দিলাম। আমরা এর বর্গ করলাম। দেখো এখানে কী করব, তাহলে 4-এর বর্গ করে নেই, অর্থাৎ x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কী দেবো। এবার আমরা এই দুটো মানের সমান একটা পদ তৈরি করব। সেটা হচ্ছে দেখো এক্ষেত্রে করব এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের হোল স্কোয়ার করব মাইনাস 2 ইন্টু দেখো মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার সূত্র অনুযায়ী পাচ্ছি, এটাকে সূত্র অনুযায়ী পাচ্ছি। আর মাইনাস কী পড়ে আছে, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে আছে। সুতরাং আমরা পেলাম কি, তাহলে এই টোটালটা মিলে একটা সূত্র হচ্ছে, তাই না? তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, অর্থাৎ এটা যদি সূত্রানুযায়ী ফেলি তাহলে এই দুটোকে কী করবো, আমরা গুণ করে দেবো। তাহলে এক্ষেত্রে পেলাম কি, তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের হোল স্কোয়ার, তাই না? এটা পুরোনায় লিখলাম আমরা। তারপরে লিখবো মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার কেমন। তারপরে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো বা ইকুয়ালস টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3xy এর হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে পেলাম কি, তাহলে দেখো এখানে কি করলাম আমরা, দেখো এটাকে আমরা সূত্রে রূপান্তরিত করেছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এখানে 3 আছে, সূত্র অনুযায়ী 2 পেয়েছি, এখানে 3 পেয়েছি, 3 দুগুণে 6 হচ্ছে 6, 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, আর মাইনাস 3s স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল। এদেরকে আমরা যোগ করেছি, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, যোগ করতে কত হচ্ছে, এখানে 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়েছি আমরা, আর 9-এর অর্থাৎ 9 হচ্ছে 3-এর বর্গ, সুতরাং আমরা 3xy এর হোল স্কোয়ার করেছি। সুতরাং এই দুটোকে কী করবো আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী ফেলবো। তাহলে এ প্লাস বি একটা হবে আর এ মাইনাস বি একটা হবে, বুঝেছে? তাহলে এবার চলো সমান একবার এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 3xy একটা পাবো আমরা, আবার এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 3xy একটা পাবো, বুঝেছে? এটাই হলো তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। তোমরা এখানে আরেকটা স্টেপ করতে পারো, এটা 3xyটাকে তোমরা মাঝে নিয়ে আসতে পারো, কেমন? তাহলে মাঝে যদি নিয়ে আসি তাহলে আমরা কী করবো, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 3y স্কোয়ার একটা হচ্ছে, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 3y স্কোয়ার একটা হচ্ছে, বুঝেছে? চলো পরের প্রশ্ন, চলো আমরা পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো যে এই দুটো হয়ে গেছে। দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সমাধান করো। আর এখানে দেখো সমাধান করতে বলছে x/2 মাইনাস 2/x ইকুয়ালস টু x/3 প্লাস 1/4 বলা আছে। চলো এটাকে আমরা সমাধান করি। তাহলে যেহেতু প্রশ্ন রয়েছে কি, যে প্রশ্ন রয়েছে এখানে, প্রশ্ন রয়েছে তোমাদের x/2 মাইনাস 2/5 ইকুয়ালস টু x/3 প্লাস 1/4 সমান দিয়ে তোমরা কী করবে, এক্স চলগুলো বা দিয়ে এক্স চলগুলো এই দিয়ে রাখো। তাহলে কী হচ্ছে, x/2 মাইনাস x/3 আর x/4 1/4 আর মাইনাস 2/5 ছিল, এদিকে আনো প্লাস 2/5 হয়েছে। বা আমরা দুটো করে ভগ্নাংশ যোগ করতে পারি, লসাগু করে যোগ বিয়োগ করতে পারি। তবে এর লসাগু কত হবে, এই লসাগু কত হবে, 3 দুগুণে 6 হচ্ছে, আর এদিকে কত হচ্ছে 5-4 20 হচ্ছে। তো কী করবো আমরা, তাহলে 6 হচ্ছে, তার 3 দুগুণে 6 অর্থাৎ 3x মাইনাস 2x, এখানে কত হবে
5 প্লাস 4 দুগুণে 8, বা এবার বাদ দাও, তাহলে কত 3x থেকে 2x বাদ দাও, x/6 ইকুয়ালস টু এখানে কত হবে 8 4 আর 8 5 কত হবে 13, 13 হচ্ছে 13/20, তাহলে বা তাহলে কোনো মানে গুণ করবো, তাহলে 20x ইকুয়ালস টু 13 গুণিতক 6, বা x ইকুয়ালস টু 13 গুণিতক 6/20, তাহলে কত হবে 3 2 2 3 6 2 10 20, 2 10 20 কত হচ্ছে 13 3 39, বা x ইকুয়ালস টু 13 3 39/10, 39/10 হচ্ছে। তাহলে এর অ্যান্সারটা কত হবে তোমাদের? অ্যান্সারটা হলো 39/10 মানে কত হবে সমান, বা x ইকুয়ালস টু কত হবে, আমরা লসাগু করব, 10 3 30 অর্থাৎ 3 পূর্ণ 9/10 উত্তর হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? 3 পূর্ণ 9/39কে 10 দিয়ে ভাগ করলে কী হবে? 3 পূর্ণ 9/10 হবে। এটা হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন বলা হচ্ছে কি, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। তাহলে 5 টাকা 10 টাকা মোট মুদ্রার সংখ্যা কটা আছে? 20টি মুদ্রা আছে। তাহলে 5 টাকা কটা আছে আর 10 টাকা কটা আছে জানা নেই। তাহলে মোট মুদ্রা আছে কত হবে? 20টি আছে। তাহলে ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি থাকে? তাহলে 20টি মুদ্রা আছে। তাহলে 5 টাকা আছে, ধরি 5 টাকা ইচ্ছা এক্সটি, আর 10 টাকা আছে, 5 টাকা 10 টাকা করে মোট মুদ্রার সংখ্যা ধরি এক্সটি আছে। মোট মুদ্রার সংখ্যা 20টি দেওয়া আছে অলরেডি। তাহলে এখানে ধরবো আমরা কি 5x ধরবো আর 10x ধরবো। তাহলে কত হচ্ছে 5x আর 10x ধরলে কত হবে? কতগুলো মুদ্রা 5 টাকা পাবো সেগুলো, আর 10 টাকা কতগুলো পাবো, আর সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে ধরি 5 টাকা ব্যাগে 5 টাকার মুদ্রা আছে এক্সটি এবং 10 টাকার মুদ্রা আছে ওয়াইটি। ঠিক আছে? তাহলে অতএব তাহলে এক্স প্লাস ওয়াই করলে যোগ করলে কি 20টি হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 20টি মুদ্রা, তাই না? তাহলে এক্সটি 5 টাকার মুদ্রা আর ওয়াইটি 10 টাকার মুদ্রা, এদেরকে যোগ করলে কী হবে? বা এক্স আর ওয়াইকে যোগ করলে কত হবে? 20 হবে। এটা তোমরা ডট ডট দিয়ে 1 নম্বর দাও। এবার দাও এরপরে লেখো, এবং আবার বলা হচ্ছে যে মোট হচ্ছে 135 টাকা এবং তাহলে 5xটি মুদ্রা যতগুলো হবে মোট 135 টাকা বলা আছে, যুক্ত 10 ওয়াইটি মুদ্রা কত হবে? 135 টাকা। এটা হবে 2 নম্বর দিয়ে দাও, এটা হবে 2 নম্বর সমীকরণ দাও। কী করবে? তাহলে লেখো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো অতএব 1 নং সমীকরণ থেকে পাই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 20 হলে তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু কত হবে? 20 মাইনাস ওয়াই হবে, 20 মাইনাস ওয়াই হবে। দেখো এক্স নম্বর সমীকরণ থেকে পাই, এটা পাই। দেখো এই মানটি অতএব এক্স ইকুয়ালস টু 20 মাইনাস ওয়াই মানটি 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণ ছিল কি 5x প্লাস 10y ইকুয়ালস টু 145 ছিল। এখানে x এর মানটা পেয়েছি আমরা। x এর মান কোথায় আছে? এখানে আছে। x এর মানটা আমরা বসিয়ে দিই এর ক্ষেত্রে। তাহলে x এর মানের ক্ষেত্রে আমরা 5 বসিয়ে দিই, অর্থাৎ 5 ইন্টু তাহলে 20 মাইনাস ওয়াই, তাই না? 20 মাইনাস ওয়াই প্লাস 10y ইকুয়ালস টু কত হচ্ছে? 145, বা এখানে গুণ করে দিই। তাহলে 20 5 100 কত হচ্ছে?
মাইনাস 5y প্লাস 10y ইকুয়ালস টু 145, বা আমরা 100 যদি ওদিকে নিয়ে চলে যাই কত হচ্ছে, কী বলছে, -5y প্লাস 10y ইকুয়ালস টু 145 মাইনাস 100, বা এবার প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 5y পড়ে থাকছে, 10y থেকে 5y বাদ দিলে কত হচ্ছে, 5y পড়ে থাকছে, তাহলে 5y ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 45, বা y ইকুয়ালস টু কত হবে, 45/5, সে কত হচ্ছে, 9 5 45, 9, তাহলে 9, অতএব y ইকুয়ালস টু কত হচ্ছে, y ইকুয়ালস টু 9 হচ্ছে। এখন x ইকুয়ালস টু 20, এই এক্সের মান বসেছিলাম না, তাহলে দেখো x ইকুয়ালস টু 20 মাইনাস ওয়াই ছিল, এই 2 নম্বর সমীকরণে, অর্থাৎ এই y এর মানটি আমরা ওই সমীকরণে, অর্থাৎ x ইকুয়ালস টু 20 মাইনাস ওয়াই এর ক্ষেত্রে আমরা বসাবো সমান, বা x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু 20 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, 11। তাহলে আমরা কি পেলাম, এবার আমরা পেলাম 5 টাকার মুদ্রা পেয়েছি কত, 11টি, অতএব 5 টাকার মুদ্রা সংখ্যা সমান 11টি, এবং 10 টাকার মুদ্রা সংখ্যা সমান 9টি। বোঝা গেছে? চলো আমরা পরের প্রশ্ন দেখি আছে। পরের প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের জ্যামিতি অধ্যায় রয়েছে। দেখো বলা আছে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এ বি ইকুয়ালস টু 4 সেমি, বিসি 6 সেমি হলে, এবং এ বি সি কোণের মান কত হবে, 35 ডিগ্রি। এটা কিন্তু তোমরা পারবে, যারা ত্রিভুজ অঙ্কন করবে করে তার বাহুগুলোর মান দিয়ে দেবে, মান দিলে একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করবে, বি কোণ হবে 45 ডিগ্রি, বি কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে বিসি অর্থাৎ ভূমি হবে 6 সেমি, আর এ বি হচ্ছে অর্থাৎ অপর বাহু হচ্ছে 4 সেমি হলে এটা তোমরা অঙ্কন করে দেবে, টেনে দেবে। ঠিক আছে, এবার কত হবে, 45 ডিগ্রি, এইরকম একটা ত্রিভুজ তোমরা অঙ্কন করবে, 4 সেমি বাহু বিশিষ্ট, আর 4 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ তোমরা অঙ্কন করবে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই পারবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রতি দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি, এবং সমান দুটি বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি হলে, তাহলে এটাও পারবে তোমরা। একটি সমান্তরিক LAND আঁকো যার AL ইকুয়ালস টু 6.6 সেমি, EN ইকুয়ালস টু 5.4 সেমি, আর LAN ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটা কিন্তু এই 3টে জ্যামিতি আছে অলরেডি, এই 3টে জ্যামিতি আমি অলরেডি তোমাদের কোনো একটা পার্টে করে দেবো, যেহেতু এখানে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমি এখানে ছবি এঁকে বোঝাতে পারছি না, পরে কোনো এক ভিডিওতে আমি তোমাদের জন্য এই জ্যামিতিগুলো আমি অবশ্যই করে দেখাবো। তবু চলো আমি দাগ নাম্বার দিয়ে দিয়েছি, দেখো এবার তোমরা দেখে নাও। এর প্রথম প্রশ্নটা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এবি ইকুয়ালস টু 4 সেমি, বিবিসি 6 সেমি, এবং এবিসি কোণ 45 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 8.2 এর, দেখো 8.2 এর এই প্রশ্নটা রয়েছে, একের দিকের প্রশ্ন। কোষে দেখি তোমাদের 8.2 এর একের দিকের প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা। তারপরে দেখো, তারপর বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি, এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের কত নম্বর, দেখো এটা হচ্ছে তোমাদের 4 নম্বর। ওই কোষে থেকে 8.2 এর তোমাদের 4 নম্বর প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি হচ্ছে 7.2 সেমি, এবং সমান দুটি বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর বলছে একটি সামান্তরিক LAND আঁকো যার AL ইকুয়ালস টু 6.6 সেমি, আর এটা হচ্ছে তোমাদের রয়েছে কোষে দেখি তোমাদের 21-এর 3-এর দাগের একেরটা, কোষে দেখি 21-এর 3-এর দাগের একেরটা, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 249 পেজে 3-এর একের প্রশ্নটা ঠিক আছে, কোষে দেখি 21-এর। তাহলে এই 3টি জ্যামিতি করার চেষ্টা করবে, আর তোমরা যদি অবশ্যই না পারো আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। চলো পরের প্রশ্ন দেখি আমরা। প্রদত্ত ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে প্রমাণ করো। দেখো অবশ্যই এই দুটি ত্রিভুজ সর্বসম হচ্ছে, কেননা দেখো বিসি বলেছে BA বাহুর, দেখো এই দুটি ত্রিভুজ কিন্তু ক্লক ওয়াইজ রাউন্ড করছে। যদি এই ত্রিভুজটাকে যদি আমরা ক্লক ওয়াইজ রাউন্ড করি, এই দিকে যদি রাউন্ড করে, দেখো এই বাহুটা কিন্তু এপারে চলে আসবে, আবার এদিকে ক্লক ওয়াইজ যদি রাউন্ড করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে পারছি। এখানে 7 সেমি ছিল, এখানে নিচে চলে এসছে, এখানে
এখানে 7 ছিল, এখানে নিচে চলে আসছে, এখানে 5 ছিল এদিকে চলে এসছে, আর 6 ছিল নিচে ছিল, 6 এদিকে চলে আসছে। অর্থাৎ ক্লক ওয়াইজ রাউন্ড করলে কী হচ্ছে, আমরা এই ত্রিভুজটা পাচ্ছি, ঠিক আছে? তাই এটা কী হচ্ছে, সর্বসম ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে? আর পরবর্তী চিত্রে বিপরীত কোণগুলি ও অনুরূপ কোণগুলি লেখো। তাহলে চলো আমরা বিপরীত কোণগুলো লিখি। এই চিত্রে লক্ষ্য করছি আমরা, দেখো এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখা। এই দুটি সমান্তরাল সরলরেখাকে আমরা দুটি ছেদক দেখা যাচ্ছে, ই এফ আর জি এইচ, এই দুটি ছেদক বা ভেদক দিয়ে আমরা ভেদ করি বা ছেদ করেছে। ছেদ করলে দেখতে পাচ্ছি এর বিপরীত কোণগুলো যখন কোনো সরলরেখাকে কোনো একটা অন্য কোনো সরলরেখা দিয়ে ছেদ করলে তার বিপরীত কোণ দিয়ে পরস্পর সমান হয়। সুতরাং এক্ষেত্রে কি এইগুলো বিপরীত কোণ। আচ্ছা, এই কোণ আর এই কোণ কিন্তু বিপরীত কোণ, বুঝেছে? এই কোণ আর এই কোণ হচ্ছে পরস্পর বিপরীত কোণ। আবার এই কোণের এই কোণ, আবার এই কোণ, এই কোণের বিপরীতে কোণ এই কোণ হবে, আবার এই কোণের বিপরীতে কোণটা হবে এই কোণ হবে, বুঝেছে? এরকম কতগুলো জোড়া পাবে বলো তো? দেখো একটা, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8 জোড়া করে পাবে। কেমন? 8 জোড়া বিপরীত কোণ পাবে। এরপর দেখতে পাচ্ছি এই কোণগুলি অনুরূপ কোণগুলো যখন কোনো ছেদকের দুটি সমান্তরাল সরলরেখার যখন কোনো ছেদকের এক পাশে অবস্থিত তার কোণগুলো কী বলা হচ্ছে, তার এক পাশে অবস্থিত, যে যেমন দেখো এখানে এই কোণটা লক্ষ্য করো, এই কোণটা জি জে বি, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণের আর দূরবর্তী অন্তস্থ কোণ কোনটা? এই কোণটা। তাহলে এই কোণ পরস্পর কি হচ্ছে, অনুরূপ কোণ। আবার এইদিকে লক্ষ্য করো, আবার এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর অনুরূপ কোণ। আবার এই কোণের সঙ্গে দেখো এই কোণ আর দূরবর্তী অনুরূপ এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা দূরবর্তী অন্তস্থ কোণ, কিন্তু এই দুটি পরস্পর কী হবে, তোমার অনুরূপ কোণ, বুঝা গেছে? তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে যে বিপরীত কোণ আর অনুরূপ কোণগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর এরপরে যে একান্ত কোণ যেহেতু এখানে বলা নেই, আমি বলে দিচ্ছি। দেখো এই কোণের একান্ত কোণ কিন্তু এই কোণ হবে, যেহেতু দুটো সমান্তরাল সরলরেখার ছেদক দ্বারা ছেদ করা হয়েছে। এই কোণের একান্ত কোণ কোনটা হবে, এই কোণটা হবে, বুঝেছে? এই একান্ত কোণ পরস্পর কী হয়, সমান হয়। আর বিপরীত কোণ যেমন সমান হয়, একান্ত কোণগুলো কী হয়, পরস্পর সমান হয়। যদি সেই দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে কিন্তু একান্ত কোণের মানগুলো কী হচ্ছে, সর্বদা সমান হবে। আর দুটি সরলরেখা যদি সমান্তরাল সরলরেখা যদি অসমান হয়, যদি সরলরেখা যদি পরস্পর অসমান হয়, সমান্তরাল না হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, তার একান্ত কোণগুলো কোনোদিন মিলবে না, বুঝেছে? শুধুমাত্র বিপরীত কোণের মানগুলো মিলতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু এই অনুরূপ কোণগুলো মিলবে না, আর একান্ত কোণগুলো মিলবে না, বুঝেছে? পরবর্তী দেখো কোণ ভেদে ত্রিভুজগুলি আঁকো, যে ত্রিভুজগুলির কোণগুলির মান লেখো। দেখো তোমাদের ছবি এঁকে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। যদি আমরা জানি, দেখো কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার হয়। কোণ ভেদে লেখো, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 সমকোণী ত্রিভুজ, আর 3 হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। দেখো সূক্ষ্মকোণ ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ, কি বললাম, যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি কম হবে, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। যেমন একটা সমবাহু ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, বা বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, যে 3টি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, সেক্ষেত্রে কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী হবে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে কী ত্রিভুজ বলা হয়, সমকোণ ত্রিভুজ বলা হয়। এরপরে বলা আছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির বেশি হবে আর 180 ডিগ্রির কম হবে, সেই ত্রিভুজকে কী বলা হবে, স্থূলকোণী ত্রিভুজ হয়। তোমরা জ্যামিতি দিয়ে বা পেন্সিল কম্পাস বা চাঁদা দিয়ে তোমরা এই ত্রিভুজগুলো অঙ্কন করে তার মানগুলো লিখে এখানে বলা আছে কি, যে কোণ ভেদে ত্রিভুজগুলি আঁকো এবং ত্রিভুজগুলির কোণগুলির মান লেখো। তোমরা ছবি এঁকে ত্রিভুজগুলির মান তোমরা অবশ্যই দিয়ে দেবে, কেমন? যেমন নির্দিষ্ট মান 120 ডিগ্রি অঙ্কন করতে পারো, বা 100 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো। প্রতিটা ক্ষেত্রে এটা 90 ডিগ্রি কোণ তো আমরা সহজে অঙ্কন করতে পারি, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে দিতে পারি, এটা অতিরিক্ত সহজ, বোঝা গেছে? আর স্থূলকোণীটা একটু কঠিন হলেও সেটা তোমরা অঙ্কন করতে পারবে, 100 ডিগ্রি কিংবা 120 ডিগ্রি বা 140 ডিগ্রি, যে কোনো একটা কোণ করে দেবে, স্থূলকোণ করে দেবে, যে কোনো একটা নামকরণ করে দেবে। তাহলে এটা আমরা করলাম কি, 140 ডিগ্রি কোণ করলাম। তাহলে তোমরা লিখে দেবে এ বি
এ বি সি বলবে এ বি সি কোণ সমান কি হচ্ছে সমান বি কোণ হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ বি কোণ সমান কত হবে 140 ডিগ্রি। আর সমকোণ কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা নামকরণ যদি করি এ বি সি, অর্থাৎ বি কোণ এ বি সি কোণ হচ্ছে সমান সমকোণী ত্রিভুজ অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে। আর শুকোকোণী ত্রিভুজ যদি হয় সেক্ষেত্রে তোমরা কী করবে না, প্রতিটি কোণ কিন্তু শুকোকোণ হবে। এই তিনটি কোণ যদি শুকোকোণ হয় সেক্ষেত্রে তোমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে একটা এক্সাম্পল দিয়ে দিবে সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে হয়, বুঝেছে? প্রতিটি কোণ 60 ডিগ্রি করে হয়, সুতরাং এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে দেবে, নামকরণ করে দেবে এ বি সি, এর প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে হচ্ছে, বুঝেছে? পরের প্রশ্ন দেখো, বাহু ভেদে চতুর্ভুজের শ্রেণী বিভাগ করো। বাহু ভেদে চতুর্ভুজের শ্রেণী বিভাগ তোমাদের গণিতের টেক্সট বইয়ের তোমাদের রয়েছে, তোমাদের টেক্সট বইয়ের 238 নম্বর পৃষ্ঠা রয়েছে, 238 নম্বর পৃষ্ঠায় কিন্তু রয়েছে তোমাদের চতুর্ভুজের শ্রেণী বিভাগ। যেহেতু বাহু ভেদে বলা হচ্ছে, দেখো এখানে চতুর্ভুজকে দেখো এক জোড়া বিপরীত বাহুর সমান্তরাল, দেখো বাহু ভেদে বলা হচ্ছে এই দিকটা হচ্ছে চতুর্ভুজের এই দিক অংশটা হচ্ছে এক জোড়া বিপরীত বাহুর সমান্তরাল হচ্ছে, আর এইদিকে হচ্ছে গিয়ে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্যও অসমান হচ্ছে। এক্ষেত্রে কাইট হচ্ছে অসমান অন্য দুটি বাহু অন্য দুটো বাহুও সমান হচ্ছে, কি বলছে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্যও সমান। কাইট হচ্ছে এক্ষেত্রে চারটি বাহুই দৈর্ঘ্যের সমান হচ্ছে, কোনটা রম্বস হচ্ছে চারটি বাহু, এটা হচ্ছে রম্বস অ্যাকচুয়ালি একটি বর্গক্ষেত্র, কেমন রম্বস থেকে হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করা যেতে পারে, রম্বস থেকে কি বর্গক্ষেত্র অঙ্কন করা যেতে পারে। আর এইদিকে দেখো এদিকে সামান্তরিক দেখো ট্রাপিজিয়াম, দেখো এদিকে চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম হয়েছে, যেখানে এক জোড়া বিপরীত বাহু সমান হচ্ছে সেটা ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সামান্তরিকে আর সমাদ্বিবাহু ট্রাপিজিয়াম। এটা তির্যক বাহু দুটি সমান্তরালের রূপ পেলে, আর এদিকে হচ্ছে তির্যক বাহু দুটি দৈর্ঘ্যের সমান হলো, আর সমাদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো। এবার দেখো সামান্তরিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আয়তক্ষেত্র হয়েছে আর রম্বস হয়েছে, ঠিক আছে? সামান্তরিককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আয়তক্ষেত্র হয়েছে আর এটা হচ্ছে রম্বস হয়েছে। আবার রম্বস হচ্ছে বর্গক্ষেত্র হচ্ছে আর আয়তক্ষেত্রও বর্গক্ষেত্র হচ্ছে, বুঝা যাচ্ছে? তাহলে এক জোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে, তাহলে এখানে বর্গক্ষেত্র হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের বাহুভেদে চতুর্ভুজের শ্রেণী বিভাগটা। তোমরা অবশ্যই এই পেজটা অর্থাৎ 238 নম্বর পেজটা ভালো করে একটু প্র্যাকটিস করে নিও, কেমন? পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা যে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, কি বলা আছে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2 হলে চতুর্ভুজটি কি হতে পারে। এখানে বলতো দেখো যেহেতু দুটি ঘূর্ণন প্রতিসাম্য 180 ডিগ্রি, কোণ হচ্ছে 180 ডিগ্রি আর প্রতিসাম্য রেখা হচ্ছে দুটি, এক্ষেত্রে কী হবে বলতো এটা শুধুমাত্র আয়তক্ষেত্র হতে পারে, আর একটা কি হতে পারে আয়তক্ষেত্র, আর একটা হবে রম্বস। আয়তক্ষেত্র রম্বস হবে আর 2 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র। যেহেতু এই দুটোর কিন্তু প্রতিসম রেখা হয় দুটো, রম্বস ও আয়তক্ষেত্র। আমরা যদি আয়তক্ষেত্র অঙ্কন করি লক্ষ্য করো ভালো করে, আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি সেক্ষেত্রে তার ঘূর্ণন প্রতিসাম্য রেখা হচ্ছে দেখো একটা দুটো, তাহলে দুটো রেখা পাচ্ছে। আর রম্বসের ক্ষেত্রে যদি আমরা দেখি এক্ষেত্রে রম্বস অ্যাকচুয়ালি একটা বর্গক্ষেত্র, আমি যেটা ছবি আঁকলাম চতুর্ভুজের শ্রেণী বিভাগ, এর কিন্তু হচ্ছে তোমাদের ঘূর্ণন প্রতিসাম্য রেখা কিন্তু এইদিকে একটা হবে, উল্লম্ব বরাবর একটা হবে আর অনুভূমিকভাবে একটা হবে, মোট দুটো হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কত হবে, দুটো যদি প্রতিসম রেখা হয় এক্ষেত্রে কিন্তু আমরা 360কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ 180 ডিগ্রি হচ্ছে প্রতিসাম্য কোণ হচ্ছে। সুতরাং হচ্ছে আর প্রতিসাম্য রেখা দুটো পাচ্ছে, শুধুমাত্র চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ হতে পারে, রম্বস হবে আর আয়তক্ষেত্র হবে, বোঝা গেছে? পরের প্রশ্ন দেখা যাচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্র বলে, তোমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলছে, দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করতে বলছে। তাহলে এইগুলো আমি তোমাদের অবশ্যই কোনো একটা ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব, আমি এখানে সম্পূর্ণ আলোচনা করছি না, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করে তোমরা এই দুটি প্রশ্নের সমাধানটা করবে। আর যদি না পারো আমি কোনো এক ভিডিওতে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, এই জ্যামিতি বা এই দ্বিস্তম্ভ চিত্র এগুলো আমি ভালো করে ক্যালকুলেশন করে আমি ভালো করে ছবি এঁকে বুঝিয়ে দেবো। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।